প্রথম প্রশ্ন বলছে নিচের ভগ্নাংশগুলিকে মানের নিম্নক্রমে সাজাও। নিম্নক্রমে মানে কি? নিম্নক্রমে মানে বড় থেকে ছোট। এরকম টাইপের প্রশ্নে আমরা কি করব, এই দুই সংখ্যার আমরা ডিফারেন্স নেব। যেমন এখানে 3 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 2, 4 আর 7-এর ডিফারেন্স 3, 8 আর 9-এর ডিফারেন্স 1, 9 আর 11-এর ডিফারেন্স 2। এই যে ডিফারেন্সগুলো 2, 3, 1, 2, এদের আমরা এলসিএম নেব, লসাগু। লসাগু হয়ে যাবে 6। ঠিক আছে, এবার কি করব, প্রথম ডিফারেন্স দিয়ে 6কে ভাগ করব। 3 হয়, 3 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করে দেব, 3 তিরিকে 9। তারপরে 3 ডিফারেন্স দিয়ে 6কে ভাগ করব, হয় 2, 2 দিয়ে উপরেরটাকে গুণ করব 8। এভাবে সবগুলোকে করব। 1 দিয়ে 6কে ভাগ করলে হয় 6, 6 দিয়ে গুণ করলে 6 আটা 48। আর এখানে 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে গুণ করলে 27। এই যে সংখ্যাগুলো না, এই সংখ্যাগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেই ভগ্নাংশটাই সব থেকে বড়। তাহলে আমাকে যেহেতু বড় থেকে ছোট সাজাতে লাগবে, তাহলে 48 সব থেকে বড়, মানে 8/9 ভগ্নাংশটা সব থেকে বড়। 8/9 এখানে আছে, এখানে আছে। তারপরে কোনটা? 27, মানে 9/11। 9/11 এখানে আছে, অপশন সি। এটা আমাদের আনসার। নেক্সট বলছে দুটি সংখ্যার লসাগু 60 এবং সংখ্যা দুটির গুণফল 240, গসাগু কত? এটা তো খুবই সিম্পল, জাস্ট 7 দিয়ে 240কে ভাগ করলে হয়ে যায়, 4 আনসার হয়ে যাবে, অপশন সি। কেন হচ্ছে দেখো, একটা নিয়ম আমাদের জানতে হবে। আমরা জানি যে গসাগু এসসিএফ আর লসাগু এলসিএম, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, সংখ্যা দুটার গুণফলের সমান হয়। মানে যে দুটো সংখ্যার গসাগু নিব, ওই দুটো সংখ্যার লসাগু যদি আমরা নিই, এদেরকে গুণ করি, তাহলে সংখ্যা দুটার গুণফলের সমান হয়ে যায়। এখানে আমাদের লসাগু দেওয়া আছে 60, লসাগুর জায়গায় আমরা 60 নিব। আর সংখ্যা দুটার গুণফল দেওয়া আছে 240, গুণফল 240। আমাকে বের করতে বলছে এসসিএফ, গসাগু। 7 দিয়ে 240 কাটলে 4 হয়ে যায়, তাহলে গসাগু হয়ে যাবে 4, অপশন সি আমাদের আনসার। নেক্সট বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত এটা। এটা বর্তমান বয়স দেওয়া আছে 4, 5। বলছে 18 বছর আগে, 18 বছর আগে অনুপাত ছিল 11-16, 11-16। দেখো এরকম অঙ্কে আমরা কি করি, এই যে ডিফারেন্সটা আছে 4, যেমন এখানে 4 আর 11 ডিফারেন্স কত? 7। এদিকে 5 আর 16 ডিফারেন্স 11। এই ডিফারেন্সটাকে আমরা সমান করব। কিভাবে সমান করব, সেটার একটা নিয়ম আছে। সেটার নিয়ম হচ্ছে এই যে উপরের অনুপাতটার যে ডিফারেন্স 4 আর 5-এর, এক, ওই এককে নিচের অনুপাতের সাথে গুণ করে দিব। আর নিচের অনুপাতের যে ডিফারেন্স 11-16 ডিফারেন্স 5, ওটা দিয়ে উপরেরটাকে গুণ করব। তাহলে নতুন অনুপাত কি পাচ্ছি, 5 দিয়ে গুণ করলে 4 5 20, 5 5 25, 11-16। এইবার দেখো, তাহলে এর বয়স ছিল 20, হয়ে গেল 11। তার মানে কত কমলো বছর? 9। বিয়ের ছিল 25, হয়ে গেল 16, কত কমলো? 9। দুইজনের বয়স 9 করে কমলো, কিন্তু 18 বছর আগে বয়সটা 18 করে কমার দরকার। তাহলে আমাদের যে 9, এই 9-এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 18 বছর। তাহলে একের ভ্যালু কত? 9 দিয়ে 18 কাটবো 2, একের ভ্যালু 2 বছর। আমাকে বের করতে বলছে এ ও বি এর বয়সের সমষ্টি। সমষ্টি মানে যোগ করবো। এর বয়স 20, বি এর বয়স 25, তাহলে দুইজনের সমষ্টি 45। তার মানে একের ভ্যালু 2 হলে 45-এর ভ্যালু আমাদের বের করতে বলছে। 45-এর ভ্যালু হয়ে যাবে 90 বছর, অপশন এ আমাদের আনসার, 90। নেক্সট বলছে ইওবি একটা ব্যবসাতে 6 মাস ও 8 মাসের জন্য যথাক্রমে 10,000 টাকা ও 8,000 টাকা বিনিয়োগ করে বছরের শেষে 31,000 টাকা লাভ হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সময় দেওয়া আছে 6 মাস 8 মাস, আর মূলধন দেওয়া আছে 10,000 8,000। আমরা জানি যে লাভের অনুপাত বের হয় সময়, আমরা যদি মূলধন আর সময় এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের লাভের অনুপাত বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা এ আর বি এর লাভের অনুপাত বের করব কিভাবে। এর মূলধন 10,000 আর এর সময় 6 মাস। বি এর মূলধন বলছে 8,000 আর বি এর সময় 8 মাস। এবার আমরা একটু কেটে নিই, 3টা করে শূন্য কেটে যাবে। 8 দিয়ে 10 কাটলে 5, 4, 6 দিয়ে 8 কাটলে 4, 3।
3 5 15 = 4 4 16। এই যে অনুপাতটা আসলো এটা কিন্তু লাভের অনুপাত, তার মানে এ যদি লাভের থেকে 15 টাকা পায়, বি পাবে 16 টাকা। তাহলে টোটাল কত হয়ে গেল? দুইজনের টোটাল লাভ 31 টাকা, কিন্তু দুইজনের লাভ কত? 31,000। তার মানে এই 31-এর অ্যাকচুয়াল ভ্যালু 31,000। তাহলে একের ভ্যালু 1,000। আমাকে বের করতে বলছে বি কত টাকা পাবে লাভের থেকে। বি এর লাভ তো 16, তাহলে 1 মানে যদি 1,000 হয়, তাহলে 16 মানে 16,000 হয়ে যাবে আমাদের আনসার। কোন অপশনে আছে? অপশন বি, 16,000। বলছে একটা পরীক্ষায় 100 জন ছাত্রের অঙ্কের নম্বর লেখার সময় একজন ছাত্রের ভুল নম্বর 77-এর পরিবর্তে 76 লেখা হয়েছে, বড় নম্বর। ঠিক আছে, দেখো 77 লেখার দরকার ছিল, কিন্তু আমরা ভুল করে লিখছি কত? 76। তাহলে আমাদের যে 55 গড়, এটা কিন্তু ভুল গড়, এই গড়টা কিন্তু ভুল। আমাদের যেটা সঠিক গড় হয়তো এর থেকে একটু বেশি হবে বা এর থেকে একটু কম হবে। দেখি আমরা বেশি হবে না কম হবে, আমরা বুঝবো কিভাবে? দেখো এখানে কিন্তু 77 এটা ঠিক নাম্বার, কিন্তু আমরা ভুল করে লিখছি 76, এটা ভুল। তাহলে এই ভুল আর ঠিকের ডিফারেন্স কত? 1। আর যেহেতু ঠিক নাম্বারটা ভুলের থেকে বড়, তার মানে আমাদের গড়টা ভুলের থেকে একটু বেশি হবে, তার মানে কিছু একটা প্লাস হবে। কত প্লাস হবে সেটা আমাদের বের করতে লাগবে। দেখি, এই যে 1 যে সংখ্যাটা বেশি হলো, এটা কিন্তু 100 জনের টোটাল 1, টোটাল তো 100 জন ছাত্র, 100 জনের টোটাল 1। তাহলে আমরা যদি গড় বের করি, 1কে 100 দিয়ে ভাগ করব, মানে 1 নাম্বারটাকে 100 জনের মধ্যে ভাগ করে দিবে। তাহলে গড়ে কত করে বাড়বে? 0.01। তার মানে আমাদের গড়, আগের গড় ছিল 55, তার থেকে জাস্ট 0.01 বেশি হবে, মানে আমাদের সঠিক গড় হয়ে যাবে 55.01, যেটা অপশন সিতে আছে। এই অঙ্কটাকে আমরা আরেকভাবেও করতে পারি। দেখো 100 জনের ভুল গড় 55, তাহলে টোটাল কত? 5500। এটা কিন্তু ভুল টোটাল। তাহলে এখান থেকে আমরা ভুল নম্বরটা বাদ দিয়ে, এটা ভুল নম্বর 76, এটা বাদ দিয়ে সঠিক নম্বরটা যোগ করে দিব, মানে 1 যোগ করতে লাগবে জাস্ট। তার মানে কত হয়ে গেল? 5500। এটা সঠিক আমাদের টোটাল। কয়জনের টোটাল? 100 জনের। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। আর 100 দিয়ে ভাগ মানে 5500 একই হবে, জাস্ট 2 ঘর আগে দশমিক। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 55.01। নেক্সট বলছে 8 জন পুরুষ ও 5 জন মহিলা একটা কাজ 6 দিনে করতে পারে। আচ্ছা, এটা আমরা এইভাবে লিখতে পারি, 8টা মেন প্লাস 5টা ওমেন, এই লোকগুলো মিলে একটা কাজ কয় দিনে করে? 6 দিন, ইন্টু 6। লোক সংখ্যার সাথে সময়টা গুণ করলাম, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক বের হয়ে গেল, মোট কাজ। মোট কাজের পরিমাণ এটা। আবার বলছে 4 জন পুরুষ আর 8 জন মহিলা ওই কাজটাই 9 দিনে করে। তাহলে আমরা আরেকবার লিখতে পারি যে 4টা মেন প্লাস 8টা ওমেন, এরা মিলে আবার সেম কাজটা কত দিনে করে? 9 দিনে। তাহলে এটাও কিন্তু টোটাল কাজ, এটাও টোটাল কাজ, আর দুটা সেম কাজ, তার জন্য আমরা সমান করে দিব। আচ্ছা, 6 আর 9 একটু কেটে নিই, 3 2। দেখো 2 দিয়ে গুণ হয়ে যাবে, 8 দুগুণা 16m প্লাস 10w সমান 3 4 12m প্লাস 24w। আমরা যদি এম গুলোকে এক পাশে আনি, এখানে 16m, এখানে 12m, একদিকে আনলে মাইনাস হয়ে যাবে 4m, 24w 10w মাইনাস হয়ে যাবে 14w। এখানে আর একটু ছোট করে নিতে পারি, 2 7। তাহলে ম্যান আর ওমেন, পুরুষ আর মহিলার আমরা অনুপাত বের করব। ম্যান কিন্তু 7 হয়ে যাবে, হ্যাঁ উল্টে যায়, মাঝখানে সমান সমান থাকলে অনুপাতটা উল্টে যায়, হ্যাঁ। আর উমেন হয়ে যাবে 2। তার মানে কি? এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমতার অনুপাত বের হলো, যে এক একটা পুরুষের ক্ষমতা হচ্ছে 7 আর এক একটা মহিলার ক্ষমতা 2। ঠিক আছে, ক্ষমতা মানে একদিনে কতটা কাজ করতে পারে, এটাকে ক্ষমতা বলা হয়। তাহলে এবার আমরা মোট কাজটা বের করবো, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কোনটা? দেখো এটা কিন্তু টোটাল ওয়ার্ক, এটাই টোটাল ওয়ার্ক। তাহলে এখানে আমরা এম এর মান আর ডাব্লুর মানটা বসিয়ে দিই। এম এর মান 7, তাহলে এখানে যদি এম এর জায়গায়, এখানে এম এর জায়গায় 7 বসাই, 7 8টা 56 হয়ে যাবে, প্লাস এখানে ডাব্লুর জায়গায় যদি 2 বসাই, 5 দুগুণা 10 হয়ে যাবে, তার সাথে ইন্টু 6। এখানে 2 নেব না কিন্তু, হ্যাঁ যেটা প্রথমে ছিল সেটাকে নিতে হবে 6। তাহলে এটা আমাদের টোটাল কাজ, মানে কত? 66 ইন্টু 6। এবার এই পরিমাণ কাজটা কয়জন লোক মিলে করতে বলছে? বলছে ওই কাজটা 16 জন পুরুষ আর 10 জন মহিলা কত দিনে করবে। তার মানে
16 জন মেন প্লাস 10 জন উইমেন কত কিলো করবে, এটাই কিন্তু আমার আনসার হয়ে যাবে। তাহলে একটু ক্যালকুলেশন করি। 63 ইন্টু 6, আর নিচে এম মানে তো 7, 16 7 হয়ে যাবে 132, 100 কত হয়ে যাচ্ছে, 42 2 হাতে 4 7 4 112, আর এখানে ডাব্লু মানে 2, 10 দুগুণা 20, যোগ করলে 132। এখানে এম এর মান ডাব্লু মান বসে যোগ করলে আমরা 132 কেটে দিই একটু। 63 132 কাটলে 2 2 6, তার মানে 3 দিন সময় লাগবে। সেম কাজটা যদি 16 জন পুরুষ আর 10 জন মহিলা করে 3 দিন সময় লাগবে। অপশন বি আমাদের আনসার। নেক্সট বলছে এক ব্যক্তি কোনো স্থানে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে 35 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, সমগ্র গড় বেগ বের করতে বলছে। হ্যাঁ, দেখো গড় বেগের একটা সূত্র আছে, আমরা সবাই জানি। গড় বেগের সূত্র হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্স ওয়াই কি জিনিস, এখানে এক্স মানে একটা গতিবেগ, ওয়াই মানে আরেকটা গতিবেগ। তাহলে সূত্র অ্যাপ্লাই করি। 2 ইন্টু এক্স মানে 15, ওয়াই মানে 35, আর 15 আর 35 যোগ করলে হয়ে যাচ্ছে 50। ক্যালকুলেশন করি। 25 3 5 5 7 35, তার মানে 21 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে গড় বেগ। অপশন ডি আমাদের আনসার। তাহলে যখন শুধুমাত্র দুটা গতিবেগ দেওয়া থাকবে এবং ডিস্টেন্স সেম, মানে আমি এখান থেকে এক জায়গাতে গেলাম, এখানে গিয়ে আবার এখানে ফিরে আসলাম, এখান থেকে এখানে গেলাম আবার এখানে ফিরে আসলাম, যাওয়ার সময় স্পিড আলাদা, আসার সময় স্পিড আলাদা, কিন্তু ডিস্টেন্স সেম, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, 2xy বাই এক্স প্লাস ওয়াই। নেক্সট অনুপাতের একটা অঙ্ক বলছে এ ইস টু বি এত, বি ইস টু সি এত, সি ইস টু ডি এত। এ ইস টু ডি আমাকে বের করতে বলছে। দেখ, যখন এ আর ডি বের করতে বলবে, মানে প্রথমটা অনুপাতের প্রথমটা আর শেষটা বের করতে বলবে, তখন আমরা জাস্ট এই যে অনুপাতগুলোকে গুণ করে দিব, উপর নিচে লিখে জাস্ট গুণ করে দিব। তাহলে 3/4 গুণন 5/6 গুণ 7/8, কত আনসার হয়ে যাবে? 3 দিয়ে 6 কাটা যায় 2, উপরে 35, নিচে 64, 35:64, অপশন বি আমাদের আনসার। নেক্সট এই প্রশ্ন আমাকে গড় বেগ বের করতে বলছে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু বলছে সমস্ত যাত্রাপথের 1/4 অংশ, পুরোটাই না, 4/1 45 স্পিডে গেছে, এবং 3/1 গেছে 48 স্পিডে, আর বাকি যে রাস্তাটা সেটা গেছে 50 স্পিডে। মানে এখানে একটা রাস্তাকে ওরা 3 ভাগে ভাগ করে দিয়েছে। এখান থেকে প্রথমে এতটা গেছে একটা স্পিডে, এখান থেকে এতটা গেছে আরেকটা স্পিডে, আর এখান থেকে বাকি রাস্তাটা অন্য আরেকটা স্পিডে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু ওই যে 2xy বা এক্স প্লাস ওয়াই সূত্রটা কাজে লাগবে না। ঠিক আছে, এক্ষেত্রে অন্য একটা সূত্র আছে। গড় বেগ সমান সমান আমাদের উপরে লিখতে লাগবে টোটাল যে দূরত্ব যাচ্ছি সেটা, মোট দূরত্ব, আর নিচে লাগবে মোট সময়, মোট যে সময়টা লাগতেছে সেটা। তাহলে এবার দেখি আমরা তো টোটাল দূরত্ব কত। আচ্ছা, দূরত্ব কিন্তু দেওয়া নেই, শুধু অংশ দেওয়া আছে দূরত্বটা। বলছে 4/1, 1/4 অংশ, 1/3 অংশ। আমরা কি করবো, এই নিচের যে সংখ্যাগুলো 4 আর 3, এদের এদের লসাগু নিব আমরা, এলসিএম, কত হয় 12। তাহলে আমরা ধরবো যে টোটাল দূরত্বটা 12 কিলোমিটার, এইখান থেকে এইখানে টোটাল দূরত্ব 12 কিলোমিটার। তাহলে প্রথম অংশটা 1/4 অংশ, 12 1/4 মানে কত হয়, 4 দিয়ে 12 কাটলে 3, প্রথম দূরত্বটা 3 কিলোমিটার, প্লাস এই সেকেন্ড দূরত্বটা, এটা 1/3 অংশ, 12 1/3 অংশ, 12 1/3 অংশ, তার মানে 4 কিলোমিটার হচ্ছে কাটলে, দ্বিতীয়টা 4। তাহলে টোটাল তো 12, প্রথমটা যদি 3 হয়, পরেরটা 4 হয়, তাহলে 4 3 7 হয়ে গেল, বাকি থাকলো 5, তাহলে বাকিটা হচ্ছে 5 কিলোমিটার। আচ্ছা, প্রথম দূরত্বটা আমি কত স্পিডে গেলাম, 45। সময় বের করবো কিভাবে, দেখো সময় বের করার আরেকটা নিয়ম আছে, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই যে প্রথম যে 3 কিলোমিটার দূরত্ব গেলাম, এখানে ডিস্টেন্স 3 বাই স্পিড, স্পিড কত 45, এটা হয়ে গেল সময়, প্লাস
পরের 4 কিলোমিটার দূরত্ব 4, স্পিড হচ্ছে 48। এই 5 কিলোমিটার কত স্পিডে গেলাম? 50 স্পিডে। এটা আমি যদি ক্যালকুলেশন করি আমাদের আনসার চলে আসবে। দেখি কত হয়। উপরে তো হয়ে যাবে 12, সেটা একটু ছোট করে নেওয়া যায়, হ্যাঁ 15, মানে 1/15, 1/12, 1/10। তারপর আমাকে 1/15, 1/12 আর 1/10 এটা ক্যালকুলেশন করতে লাগবে, কত হয় করি। এলসিএম নিতে লাগবে, 15, 12, 10-এর 60 হয় এলসিএম। 4, 15, 60, 5, 12, 60, 6, 10, 60। তাহলে উপরে কত হচ্ছে? উপরে হয়ে যাচ্ছে 15, নিচে 60, 15/60। তাহলে এখানে নিচে হয়ে যাবে 15, এই নিচের 60 যেটা আছে না, এই নিচের 60 এটা চলে যায় উপরে। ক্যালকুলেশন করি, 15 দিয়ে 60 কাটলে 4, 4, 12, 48 কিলোমিটার আর ঘন্টা। এটা হয়ে গেল আমাদের গড়। অপশন সি আছে। আশা করি বুঝাতে পারলাম ব্যাপারটা। নেক্সট বলছে, এক অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করে, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 700 গ্রাম দেয়, ব্যবসায়ীটা লাভ বা লস করে। আচ্ছা, যখনই আমাদের অসাধু ব্যবসায়ী বলবে না, আমরা এখান থেকে সিপিএসপি রেশিও বের করবো সবসময়। সিপি আর এসপি মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য রেশিও। তাহলে 20% যখন ক্ষতিতে বিক্রি করছে, তার মানে কি জিনিসটাকে 100 টাকা দিয়ে কিনে 80 টাকায় বেচছে, তার জন্য 20% লস হচ্ছে। কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 700 গ্রাম দিচ্ছে। আচ্ছা, 1 কেজি মানে কিন্তু 1000 গ্রাম, 1000 গ্রাম ওজন দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে 700 গ্রাম। তার মানে কি 1000 গ্রামের টাকা নিচ্ছে, কিন্তু মাল দিচ্ছে 700 গ্রামে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ব্যবসায়ীটার অবশ্যই লাভ হচ্ছে। একটা জিনিস দেখো, যখন ব্যবসায়ীটার লাভ হয় তখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য সবসময় বেশি হয়। এখানে যেমন ব্যবসায়ীটার লস হয়েছে, সেই জন্য ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 80, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম। কিন্তু যখন লাভ হবে তখন কিন্তু ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হবে, মানে বিক্রয় মূল্যের সংখ্যাটা বড় হতে লাগবে। তাহলে 1000 গ্রামের জায়গায় 700 গ্রাম দিচ্ছে ব্যবসায়ীটা, ওর লাভ হচ্ছে, তাহলে এই 700কে কিন্তু আমরা ক্রয় মূল্যের জায়গায় লিখবো, আর বড় সংখ্যাটা 1000 গ্রাম এটাকে বিক্রয় মূল্যের জায়গায় লিখবো। এটা একটু মনে রাখতে লাগবে, হ্যাঁ। এবার আমরা জাস্ট গুণ করে দিব। যখন গুণ করব তখন আমরা এই দিকের সংখ্যার সাথে এই দিকের সংখ্যা আমরা কেটে দিতে পারবো। এখানে 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কেটে যাচ্ছে, আবার 2টা শূন্য কেটে যাবে। তাহলে কি থাকলো? এদিকে থাকলো 7, এদিকে থাকলো 8। তার মানে আলটিমেটলি 7 টাকার জিনিসটা 8 টাকায় বেচা হলো। তাহলে ব্যবসায়ীটার অবশ্যই লাভ হইলো। কত লাভ হলো? 1 টাকা। কয় টাকার উপর? লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 7-এর উপর 1 টাকা লাভ। তাহলে 100-তে কত লাভ হবে? তার মানে 100-কে 7 দিয়ে ভাগ করতে লাগবে। কত হয়? 7 থেকে 7, 4 7 28, থাকলো 2। এত পার্সেন্ট লাভ। অপশন ডি। না না, এটা লস আছে। এইরকম জিনিসগুলো কিন্তু একটা খেয়াল করবো, হ্যাঁ। দেখো 14 পূর্ণ 2 এখানেও আছে, এখানেও আছে। আমাদের কিন্তু লাভ হচ্ছে, 7 টাকায় কিনে 8 টাকায় বেচছে, মানে প্রফিট। তার জন্য অপশন সি আমাদের আনসার হবে, অপশন ডি না কিন্তু। ছোটখাটো জিনিস অনেক সময় খেয়াল রাখতে লাগে। নেক্সট, একটা বর্গমূলের অঙ্ক, এখানে রুট হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা এই যে ভিতরের পার্টটা আছে না, এই পার্টটাকে আমরা বর্গমূল করব। কত হবে? আমরা জানি 729-এর বর্গমূল 27 হয়, কিন্তু বাইরে আরেকটা কিউব রুট আছে। এখানে 3 থাকলে এটাকে বলে ঘনমূল, কিউব রুট। আচ্ছা, দশমিক হবে কিন্তু, হ্যাঁ। এখানে কয় ঘর আগে দশমিক? 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক, মানে এখানে 3 ঘর আগে দশমিক হবে। ভুল লিখলাম একটু। বর্গমূল তো হবে 27, সে ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু 6 ঘর আগে দশমিক আছে, তাহলে রুটের বাইরে 3 ঘর আগে দশমিক হয়ে যাবে। তাহলে 3 ঘর বানানোর জন্য সামনে একটা শূন্য নিব, তার আগে দশমিক। এইটার আবার কিউব রুট আছে। 27-এর ঘনমূল আমরা জানি 3, আর 3 ঘর আগে দশমিক থাকলে ঘনমূল করার সময় 1 ঘর আগে দশমিক হয়ে যায়। প্লাস, এবার এই পার্টটা সলভ করি। 8-এর ঘনমূল সবাই জানি আমরা 2, এখানেও 3 ঘর আগে দশমিক আছে, তাহলে 1 ঘর আগে দশমিক হয়ে যাবে। তাহলে যোগ করলে হয়ে যাবে 0.5 আমাদের আনসার, অপশন বি। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 কিলোমিটার পথ যাচ্ছে 4 মিনিটে। ঠিক আছে, তাহলে আমরা অনুকূলের বেগটা বের করতে পারবো।
অনুকূলের বেগ। বেগ মানে আমরা জানি দূরত্ব উপরে লিখতে লাগে, নিচে সময় লিখতে লাগে। আচ্ছা, দূরত্ব তো 1 কিলোমিটার, কিন্তু সময় 4 মিনিট। এই 4 মিনিটটাকে ঘন্টায় আনবো, তার জন্য কি করতে হবে? উপরে একটা 60 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে কাটলে 15। তাহলে অনুকূলের বেগ হয়ে গেল 15 কিলোমিটার পার ঘন্টা। আবার বলছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব। তাহলে এখান থেকে আমরা প্রতিকূলে বেগ বের করব। একই দূরত্ব মানে কিন্তু এই যে 1 কিলোমিটারই প্রথমে যেটা ছিল সেটাই। এবার কত মিনিটে যাচ্ছে? 10 মিনিটে, নিচে 10। এই 10 মিনিটটাকে ঘন্টায় আনার জন্য উপরে একটা 60 দিয়ে গুণ, তার মানে 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা অনুকূলে বেগ পেয়ে গেলাম 15, প্রতিকূলে বেগ পেয়ে গেলাম 6। কি বের করতে বলছে? নদীর স্রোতের বেগ। দেখো, স্রোতের বেগ যখন আমরা বের করব তখন কি করব? অনুকূল আর প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে লাগে। তারপরে 15 বিয়োগ 6/2। 15 থেকে 6 বিয়োগ করলে 9, 9 অর্ধেক 4.5, 4.5 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে স্রোতের বেগ, অপশন বি। নেক্সট বলছে একটি নির্দিষ্ট বিধানসভা নির্বাচনে মাত্র 2জন প্রার্থী, প্রার্থী কিন্তু 2জনই ছিল, এই নির্বাচনে 90% লোক ভোটদান করে, ঠিক আছে, প্রদত্ত ভোটের 60% বিজয়ী প্রার্থী পেয়ে 27,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, 27,000 যেটা আছে না, যে জিতছে সে কিন্তু এই ভোটটা পায়নি, এত ভোটের ব্যবধানেও জিতছে। তাহলে যে জিতছে সে কিন্তু পেয়েছে 60% ভোট, তার মানে যে হারছে সে পেয়েছে 40% বাকিটা। তাহলে এদের মধ্যে ব্যবধান কত ভোটের? 20%-এর ডিফারেন্স কিন্তু। তার মানে 20%-এর ব্যবধানে জিতছে। ঠিক আছে, আমাদের বের করতে লাগবে টোটাল ভোটার সংখ্যা। দেখো, আমি ধরলাম টোটাল ভোটার এক্স। এই ভোটারের কত পার্সেন্ট লোক ভোট দিছে? 90%। 90/100 এই লোকগুলো ভোট দিছে। এবার যে লোকগুলো ভোট দিছে, আমাকে অ্যাকচুয়ালি 27,000 আসতে লাগবে। হ্যাঁ, 27,000 আসতে লাগবে। আর 27,000টা কি? এটা কিন্তু যে জিতছে আর যে হারছে তাদের ভোটের ডিফারেন্স, মানে 20%। তার মানে এই লোকগুলো ভোট দিছে, তার 20%-এর ভ্যালু হচ্ছে 27,000। ঠিক? তাহলে এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি আনসার পেয়ে যাবো। 1 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 9 দিয়ে 27 কাটলে 3, 3,000, 2 দিয়ে 3,000 কাটলে 1500। তাহলে এক্স মানে কি হয়ে যাবে? এই 1500 আর 100 গুণ হয়ে যাবে, কোনাকুনি যেহেতু আছে। তাহলে 1500-র পিছনে আরো 2টা শূন্য, মানে 1,50,000, যেটা অপশন বিতে আছে আমাদের আনসার। খুব সুন্দর একটা অঙ্ক, সোজাও বটে। এই অঙ্কটা আমরা সিম্পলি করব 2.5 আর 1, মাঝখানে বিয়োগ আছে, বিয়োগ করে দেব। এটাই আমাদের আনসার 1.5, অপশন সি। আচ্ছা, কেন এটা হচ্ছে আমি যদি লজিক বোঝাতে চাই, দেখো এই প্রশ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.5 মাইনাস 1কে লিখতে পারি 1 ইন্টু 1 ইন্টু 1, গুণ করলে 1ই হয়। নিচে দেখো 2.5 ইন্টু 2.5 প্লাস 2.5 এর সাথে আমরা ইন্টু 1 এক করতে পারি, কারণ একের সাথে গুণ করলে 2.5ই হবে। প্লাস এখানে 1 ছিল, এখানে 1টাকে আমরা 2বার লিখবো, 1 ইন্টু 1 একই হবে। তার মানে ব্যাপারটা কি হলো, আমি যদি 2.5কে ধরি এ আর 1কে যদি ধরি বি, তাহলে আমার প্রশ্নটা এরকম হয়ে গেল, এর কিউব মাইনাস বি এর কিউব। কিউব কেন হচ্ছে? 3বার করে আছে সেজন্য কিউব। আর নিচে দেখো এটা তো এ, 2বার গুণ আছে মানে এর স্কোয়ার, প্লাস এটা এ, এটা বি, মানে এ বি, প্লাস বি 2বার আছে, বি এর স্কোয়ার। এইবার উপরের পার্টটাকে আমি যদি সূত্রে ফেলাই, এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এটা একটা সূত্র আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে দেখো এই পার্টটাই আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে নিচের পার্টের সাথে এই পার্টটা কেটে গেল, তাহলে কি থাকলো? এ মাইনাস এ মানে তো আমরা জানি 2.5 আর বি মানে 1, তাহলে আনসার হয়ে গেল 1.5। ঠিক? তাহলে এরকম অঙ্ক আমরা যখনই দেখব কিচ্ছু করতে লাগবে না, যখনই দেখবো যে কিউব হচ্ছে, হ্যাঁ কিউব থাকতে লাগবে কিন্তু, এ কিউব বি কিউব, 1 মানে 1 এর কিউব, তাহলে আমাদের নিচের পার্টটা আমাকে দেখতেই লাগবে না, জাস্ট এ নিব 2.5, বি নিব 1, মাঝখানে বিয়োগ থাকলে বিয়োগ করে দিব, যোগ থাকলে যোগ করে দিব।
ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। পরের অঙ্কে বলছে একটা মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে, বলছে কত বছরে সেটি 8 গুণ হবে। দেখ, সরল সুদের নিয়ম হচ্ছে, এটাকে আমরা ছোট করে করি একটু। দ্বিগুণ কথাটার মানে কি? মানে আমি যদি আজকে ব্যাংকে 1 টাকা রাখি, এই 1 টাকাটা 4 বছর পরে কয় টাকা হয়ে যাচ্ছে? দ্বিগুণ, মানে 2 টাকা হয়ে যাচ্ছে। এই 2 টাকার মধ্যে কিন্তু আমার আসল 1 টাকা আছে, আর 1 টাকা আমি ইন্টারেস্ট হিসেবে পাচ্ছি। তাহলে ইন্টারেস্ট কত? 1 টাকা। তাহলে আমার টাকাটা যদি 8 গুণ হয়, তার মানে 1 টাকাটা 8 টাকা হয়ে যাচ্ছে। এই 8 টাকার মধ্যে আমার আসল 1 টাকা আর ইন্টারেস্ট কিন্তু 7 টাকা। এই যে ইন্টারেস্টগুলো না, এই ইন্টারেস্টগুলো নিয়েই আমাদের অঙ্ক। তাহলে দ্বিগুণ মানে 1 টাকা আসল 1 টাকা ইন্টারেস্ট। এই 1 টাকা ইন্টারেস্টের জন্য আমাকে কত বছর অপেক্ষা করতে লাগছে? 4 বছর, এই যে বলছে। তাহলে টাকাটা 8 গুণ হবে, 8 গুণ মানে 7 টাকা ইন্টারেস্ট পেতে হবে। তাহলে 7 টাকা ইন্টারেস্ট পেতে হলে কত বছর অপেক্ষা করতে লাগবে? সিম্পল, 28 বছর। এটাই আমাদের আনসার, অপশন সি। নেক্সট, একটি মূলধন চক্রবৃদ্ধি সুদে 4 বছরে দ্বিগুণ, কত বছরে সেটি 8 গুণ? সেম অঙ্ক, শুধু এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, আগেরটা ছিল সরল সুদ। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের একটা ইন্টারেস্টিং নিয়ম আছে। কি নিয়ম? আমি যদি আজকে ব্যাংকে 1 টাকা রাখি, এই টাকাটা আমার 4 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। 4 বছর কয় গুণ হয়ে যাচ্ছে? দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 গুণ। তার মানে 1 টাকা রাখলে 2 অক্ষে 2 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে? চক্রবৃদ্ধির নিয়ম হচ্ছে, এই 2 টাকাটাকে আমি যদি আরো 4 বছর ব্যাংকে রাখি, তাহলে এটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এটাই নিয়ম। 4 বছর পর পর দ্বিগুণ হতেই থাকবে। তার মানে 2 টাকাটা দ্বিগুণ হলে 4 টাকা হয়ে যাচ্ছে। এই 4 টাকাটাকে আরো 4 বছর ব্যাংকে রাখলে আরো দ্বিগুণ হয়ে যাবে, মানে 8 টাকা হয়ে যাবে। তাহলে আমার আসল আমি 1 টাকা, এটাকে যদি 8 গুণ বানাই, 8 গুণ মানে 8 টাকা, তাহলে আমার কত বছর সময় লাগছে? এখানে 4, এখানে 4, এখানে 4, মানে টোটাল 12 বছর সময় লাগবে। অপশন এ আমাদের আনসার, 12 বছর। বলছে 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত 8:2। তাহলে টোটাল 40 লিটার শরবত আছে, যেখানে সিরাপ আর জলের অনুপাত 8:2। বলছে ওই মিশ্রণে আরো কত লিটার জল মেশাবো? ঠিক আছে, আচ্ছা আমি দেখি এখানে 40 লিটার যেহেতু মিশ্রণ আছে, আর সিরাপ আর জলের অনুপাত 8:2, তার মানে টোটাল মিশ্রণটা অনুপাত হিসেবে 10 হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি তো 10 না, অ্যাকচুয়ালি 40 লিটারের। তাহলে 10 মানে 40, 1 মানে 4, তাহলে এই 8 মানে 4 8 32, আর এই 2 মানে 4 2 8। তাহলে 40 লিটারের মধ্যে 32 লিটার আছে আমাদের সিরাপ, 8 লিটার আছে জল। ঠিক আছে, এবার বলছে কতটা জল মেশাবো যাতে অনুপাতটা হয়ে যাবে 4:3। কি হয়ে যাবে? 4:3। আচ্ছা, এটা কিন্তু সিরাপ, এটা জল, এটা সিরাপ, এটা ওয়াটার, জল। আমাকে কিন্তু জল মেশাতে হবে। হ্যাঁ, একটা জিনিস দেখ, যখন জল মেশাবো না, প্রথমে তো জল ছিল 8 লিটার, তখন কিন্তু 8 লিটার জল থাকবে না, জলটা চেঞ্জ হয়ে যাবে, বাড়বে। এখানে তো 3 আছে, কমে গেল। কিন্তু সিরাপ প্রথমে ছিল 32 লিটার, সিরাপ কিন্তু সেমই থাকবে, 32ই থাকবে। কিন্তু এখানে তো 32 নাই। তাহলে আমাদের কাজ এই 4টাকে 32 বানানো। কিভাবে 32 বানাবো? 8 দিয়ে গুণ করলে 32 হয়ে যাবে। আর এইদিকে যেহেতু 8 দিয়ে গুণ করলাম, তাহলে এদিকেও 8 দিয়ে গুণ করবো। তাহলে 3 8 হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল 32, 3 8 24। তাহলে দেখো, প্রথমে 32 লিটার ছিল, 32 লিটারই থাকলো। আর এখানে 8 লিটার জল ছিল, হয়ে গেল 24 লিটার। তার মানে কত লিটার জল ঢালা হলো? বিয়োগ করলে 16 লিটার জল ঢালা হয়েছে। এটাই আমাদের আনসার, অপশন বি। নেক্সট, বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দ্বারা ভাগ করব যাতে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে? এই অঙ্কটা আমরা সবসময় অপশন টেস্টের সাহায্যে করবো। ঠিক আছে, সবসময় অপশন টেস্ট করবো, না হলে অনেক বড় হয়ে যাবে। প্রথমে যেটা অবশিষ্ট বলছে 10, এটা তো প্রত্যেকটা অপশন থেকে বাদ দিতে লাগবে। তাহলে এখানে কত হয়ে যাবে? 5-এর জায়গায় জাস্ট 4 হয়ে যাবে। আচ্ছা, নতুন করে লিখি, 9 9 9, 4 6 হয়ে যাবে 10 যদি বাদ দিই অপশনে। অপশন বি কত হয়ে যাবে? 9 7 9 3 9 2 0 হয়ে যাবে। অপশন সি কত হয়ে যাবে? 9 9 3 6 0। অপশন ডি কত হবে? 9 8 6 5 0।
তাহলে অবশিষ্টটা প্রথমে বাদ দিলাম। এইবার দেখবো যে কোন সংখ্যাটা 16 দিয়ে, 24 দিয়ে, 30 দিয়ে, 36 দিয়ে ভাগ যাচ্ছে। এটার নিয়ম কি? প্রথমে যে কোনো একটা সংখ্যা নেই, যেমন 36। 36 মানে 4 আর 9। তাহলে যেই সংখ্যাটা 36 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা 4 দিয়েও ভাগ যেতে হবে, 9 দিয়েও ভাগ যেতে হবে। আচ্ছা, 4-এর নিয়ম আমরা কি জানি? 4-এর নিয়ম হচ্ছে লাস্টে দুটা ডিজিট, মানে 46। এটা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। কিন্তু 46 তো যাচ্ছে না 4 দিয়ে ভাগ, তাহলে অপশনে আমাদের আনসার কখনোই হতে পারবে না। 50 4 দিয়ে ভাগ যায় না, অপশন ডিও হতে পারবে না। তাহলে হয়তো অপশন বি হবে, না হলে অপশন সি হবে। ঠিক আছে, এবার 9 দিয়ে চেক করব। 9-এর নিয়ম কি? এই যে ডিজিটগুলা 9, 7, 9, 2 এগুলোকে যোগ করে যেটা আসবে সেটা 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে আমরা যোগ করি। 9 অবশ্যই 9 দিয়ে ভাগ গেল, ক্যান্সেল হয়ে গেল। 9 9 দিয়ে ভাগ গেল, 7 আর 2 9। তাহলে এটা কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে। এটা চেক করি। 9 9 6 3 9, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমরা অন্য দেখি। 30 30 মানে 3 10 30, লাস্টে শূন্য থাকতে হবে, শূন্য আছে। 3 দিয়ে তো যাচ্ছেই, 9 দিয়ে। 3 8 24। 16 মানে 8 আর 2, 8 দিয়ে চেক করি। 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে লাস্টের তিনটা ডিজিট, যদি 8 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যাবে। চেক করি। 4 8 32, 5 8 40, এটা তো ভাগ যাচ্ছে। এটা 8 কে 8, 8 কে 8, এটাও ভাগ যাচ্ছে, সবই যাচ্ছে। ও আচ্ছা, তাহলে আমাদের দেখতে হবে যে 5 অঙ্কের বৃহত্তম বলছে, হ্যাঁ, সব থেকে বড় সংখ্যাটা বের করতে বলছে। এই দুটার মধ্যে সব থেকে বড় কোনটা, তাহলে সেটাই আমাদের আনসার হবে। 97,000, এটা 99,000, তাহলে অপশন সি আনসার। আমাদের অপশন সি আনসার। 5 অঙ্কের বৃহত্তম বলছে, আমাদের দুটো আনসার আসতেছে, কিন্তু এই দুটার মধ্যে সি নম্বরটা বড়, সেজন্য সি আমাদের আনসার। নেক্সট বলছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা 32 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বের করি। বলছে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য হয়ে যাবে 3। আর পরিসীমা বলছে 32। আমাদের অনুপাত হিসেবে পরিসীমা কত হবে? আমরা জানি পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 3 আর 1 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে আমাদের পরিসীমা। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমার সূত্র। এই হিসাবে আমাদের পরিসীমা হচ্ছে 8, কিন্তু অ্যাকচুয়াল পরিসীমা তো 8 না, 32। তাহলে 8-এর ভ্যালু হচ্ছে 32। তাহলে 1-এর ভ্যালু কত? 4। 1-এর ভ্যালু 4 হলে দৈর্ঘ্য হয়ে যাবে 3 4 12, আর প্রস্থ হয়ে যাবে 1 মানে 4। তাহলে অ্যাকচুয়াল দৈর্ঘ্য আমাদের 12, প্রস্থ হচ্ছে 4। কি বের করতে বলছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। তাহলে 4 বারং 48 আমাদের আনসার, অপশন সি। নেক্সট বলছে একটা চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, 44 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, এখানে আমাদের চাকা বলতে কিন্তু একটা বৃত্ত বোঝায়, হ্যাঁ। বৃত্ত সম্বন্ধে একটু নলেজ রাখতে হবে। এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে বৃত্তের উপর একটা দাগ টানলে এটাকে বলা হয় ব্যাসার্ধ, যেটাকে আর দিয়ে লেখা হয়। আর বৃত্তের পরিধি, পরিধি বা পরিসীমা, এটার সূত্র হচ্ছে 2 পাই আর। পাই মানে জানি 22/7 হয়, সবাই জানি। আর আরটা কি জিনিস? আর হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে। আর পরিধি বলতে আমি যদি এখান থেকে হাঁটা শুরু করি, সম্পূর্ণটা হেঁটে আবার এখানে আসবো, কতটা রাস্তা হাঁটলাম সেটাই হচ্ছে পরিধি। এবার যেটা আমাদের জানতে হবে যে একটা চাকা একবার যখন ঘুরে কতটা দূরত্ব যায়, চাকার যে পরিধি ততটা দূরত্ব যায়। ঠিক, একবার ঘুরে চাকার যে পরিধি ততটা দূরত্ব যাবে। তাহলে এখানে আমাদের বলছে 44 কিলোমিটার রাস্তা যাবে, তার মানে আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে তাহলে পরিধি বের করি, হ্যাঁ। 2 ইন্টু 22/7, আর আর মানে দেওয়া আছে এখানে 7, ব্যাসার্ধ 44 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের পরিধি। তার মানে চাকাটা 44 সেন্টিমিটার রাস্তা যদি যায় তাহলে কয়বার ঘুরবে? একবার। তাহলে 1 সেন্টিমিটার যদি রাস্তা যায় কতবার ঘুরবে? 1/44 বার, ঐকিক নিয়ম। আর বলছে 44 কিলোমিটার রাস্তা যাবে, তাহলে কতবার ঘুরবে? তাহলে এর সাথে আমরা জাস্ট গুণ করে দেবো 44 কিলোমিটার। কিন্তু এটা তো সেন্টিমিটার, তাহলে এই কিলোমিটারটাকে আমাকে সেন্টিমিটার আনতে লাগবে। কিভাবে? 1000 দিয়ে যদি আমি গুণ করি এটা কিন্তু মিটারে চলে আসবে।
1 কিলোমিটার মানে 1000 মিটার, কিন্তু আমাদের তো আনতে লাগবে সেন্টিমিটারে। তাহলে মিটার থেকে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে 1000 দিয়ে গুণ করলাম, মিটার হয়ে গেল, তারপর 100 দিয়ে গুণ করলাম, সেন্টিমিটার। তাহলে আনসার কত? কতবার ঘুরবে? 44 44 কেটে গিয়ে একের পিছনে 3 দিয়ে 5টা শূন্য, 1,00,000 বার ঘুরবে। অপশন বি আমাদের আনসার, 5টা শূন্য। তাহলে আজকে আমাদের 20টা প্রশ্ন এখানে শেষ হয়ে গেল। আবার দেখা হচ্ছে কালকে। আশা করি এই 20টা প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা হবে না কারোর।